তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটি আমরা আজকে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু RL এর বিভিন্ন প্রশ্ন এসেছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেই দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করো, আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের যে মৌল আমরা সকলে জানি, একটা মৌল একটা নয়, অনেকগুলো মৌল রয়েছে এবং সেই মৌলগুলোর তো বিভিন্ন অবস্থায় রয়েছে। তো এই মৌলগুলোকে মনে রাখা খুবই একটা কষ্টকর। তাই জন্য তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে বিভিন্ন যে মৌলগুলোর ধর্মটা একই, তাদেরকে একটা ধরো আমার কাছে অনেকগুলো জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র হতে পারে প্লাস্টিক আছে, আবার লোহার আছে, আবার কাগজের আছে, কাঁচের আছে। তো এই যে জিনিসপত্রগুলো আমার কাছে আছে, এই জিনিসপত্রগুলোকে আমরা যদি একের সঙ্গে রাখি তাহলে খুঁজতে আমার অনেক কষ্ট হবে কি না? তাই আমরা কি করছি, যে কাঁচের যে জিনিসপত্রগুলো রয়েছে, কাঁচের বোতল হতে পারে, কাঁচের গ্লাস হতে পারে, তো সেইগুলোকে একদিকে আমরা রাখবো। আবার ধরো প্লাস্টিকের কিছু আছে জিনিস, সেগুলোকে আমরা একদিকে রাখবো। আবার কাগজের জিনিসগুলোকে একদিকে রাখবো। তাহলে কি হবে, যখন আমার প্রয়োজন হবে তখন আমি ইচ্ছামতো এবং চট জলদি সেটি তাড়াতাড়ি দিতে পারবো। তার জন্যই কী করা হয়েছিল, এই যে মৌলগুলা, এই মৌলগুলাকে একটা নির্দিষ্ট সিস্টেমে সাজানো হয়েছিল, যাতে আমরা খুব সহজে চিনতে পারি এবং জানতে পারি যে মৌলটা কোথায় এবং কী আর কাজটা রয়েছে মৌলটির। তো এই জন্যই পর্যায় সারণী করা হয়েছিল। তো দেখো, 118টি মৌলের কথা আমরা এখনও পর্যন্ত জেনে গেছি। এদের সকলের ধর্মটা ভিন্ন ভিন্ন হয়, অবশ্যই হবে। এই 118টি মৌলের মধ্যে মাত্র 94টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলা এরা কৃত্রিমভাবে বানানো হয়েছে, বুঝতে পারছো তো? তো এই হচ্ছে ব্যাপার। তবে দেখো, এবার এই যে মৌলগুলা, এই মৌলগুলো কেমনভাবে সজ্জিত থাকবে তার উপরে অনেক বিজ্ঞানী অনেক রকম তাদের মতবাদ দিয়েছিল। তো সেগুলো আমরা একে একে জানব। তো প্রথমে আমরা জেনে নেব ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তোমাদের প্রশ্ন আছে, এই যে ত্রয়ী সূত্র এটা কার? যদি এরকম সোজা প্রশ্ন আসে তাহলে আপনারা নিমিষেই 1 নম্বর পেয়ে যাবে, সেটা হচ্ছে ডোবেরিনার। তো এবার এখান থেকে কেমন কোন প্রশ্ন দেয়, এখন দেখো, এখন বলবে তোমাদের সিকোয়েন্সের সাথে বলবে যে কোন কোন কে কে প্রথম আবিষ্কার, পর্যায় সারণীর কে প্রথম আবিষ্কার করেছিল সূত্র। তো এরকম ধরনের প্রশ্ন দিয়ে দেবে আপনাদেরকে, গভীর থেকে নলেজ রাখতে হবে, তবেই কিন্তু সেই সঠিক উত্তরগুলো করতে পারবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা এই ডোবেরিনের ত্রয়ী সূত্র এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এনার যে নাম, সম্পূর্ণ নাম, সেটা হচ্ছে জোহান উল্ফ গাঙ্গো ডোবেরিনার, বুঝতে পারছো? তো এই যে ত্রয়ী, এই ত্রয়ী সূত্রটা কী জিনিস, তো সেই হচ্ছে যে ত্রয়ী 3টি মৌলকে যদি দেখো এখানে, এই যে ত্রয়ীর অর্থাৎ 3টে মৌলকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি লেখা হয়, তাহলে মধ্যবর্তী মৌলের পারমাণবিক গুরুত্ব অপর দুটির পারমাণবিক গুরুত্বের গড় মানের প্রায় সমান হবে। তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। দেখো, আমরা যদি লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম নিই, তাহলে দেখো তাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে দেওয়া রয়েছে। লিথিয়ামের 6.9, সোডিয়ামের 23.0, এবং পটাশিয়ামের দেওয়া আছে 39.0। তাহলে এই লিথিয়াম এবং পটাশিয়ামের যদি পারমাণবিক গুরুত্ব কত, এই দুটো আমরা যদি যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি, গড়টা বলেছে, গড় পারমাণবিক, তাহলে দেখবে আমাদের এই মাঝেরটা হয়ে যাবে, বুঝতে পারছো? তোমাদেরকে আরও অনেক দেওয়া আছে। এখান থেকে কেমন প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন আসবে, বলে দেবে নিম্নের কোনটি ডোবেরিনের ত্রয়ী সূত্রটা ফুলফিল করছে, বুঝতে পারছো? তো আপনাদের যখন থাকবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যদি সেই সিকোয়েন্সে থাকে, তাহলে সেটা সঠিক উত্তর হবে। আর কার অর্থাৎ কোন কোন মৌলের হতে পারে এরকম সিকোয়েন্স, তো সেটা হচ্ছে NP আর AS। তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণ দেওয়া আছে। তো NCERT-এর বই এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এগুলা আপনারা জেনে গেলে যথেষ্ট। তা দেখো, NPS এইটা যদি থাকে তাহলে হবে, CaSrBa এটা যদি থাকে তাও হবে, ক্লোরিন, বোরন, আয়োডিন এটা থাকলে তাও হবে। তো তোমরা এরকম সিকোয়েন্সে থাকতে হবে,
বুঝতে পারছো? তো অবশ্যই সেই দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। তো এগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। NPS দেখে এগুলো সবের পারমাণবিক গুরুত্ব, হ্যাঁ। CASR CL BRI, আরেকটা তো প্রথমে আপনাদেরকে বলেই দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ত্রয় সূত্র। এই দুটার পারমাণবিক গুরুত্ব যেটা হবে সেটাকে গড় যদি বের করে তাহলে মাঝেরটা আমরা পেয়ে যাব। এই দুটার যে হবে পারমাণবিক গুরুত্ব, মাঝেরটা আমরা পেয়ে যাব যখন এই দুটার গড় বের করবো তখন। এখানে সেম সিস্টেম একইভাবে। তো এই হচ্ছে ডোবারিন। তো ডোবারিনের সর্বপ্রথম প্লাটিনামের অনুঘটক ক্ষমতা পর্যবেক্ষণ করেছিল। তোমাদের এই প্রশ্নটা দিতে পারে, এটা দেখো একেবারে ডিপলি প্রশ্ন, এই প্রশ্নটা কেউ জানেই না। তো দেখো, ডোবেরিনারের সর্বপ্রথম প্লাটিনামের অনুঘটের ক্ষমতা পর্যবেক্ষণ করেছিল। তাহলে প্লাটিনামের অনুঘটের ক্ষমতা কে প্রথম পর্যবেক্ষণ করেছিল, তখন আপনারা ডোবেরিনার বলে দেবে। এই ধরনের কতগুলি ত্রয় আবিষ্কার করেছিলেন যা পদার্থবিজ্ঞানের উন্নতি সাহায্য করেছিল। তাহলে এই ত্রয় সূত্রটা কিন্তু এই ডোবেরিনার। তাহলে ডোবেরিনার নিয়ে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তো বলতে পারো, আশা করি আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তো যদি থাকে বলতে পারো। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটা আবার কী জিনিস? তো ডোবেরিনের প্রয়াস অন্যান্য রাসায়নিক বিদগণকেও মৌলগুলির ধর্মের সাথে এদের পারমাণবিক গুরুত্ব সম্পর্কে স্থাপন করতে উৎসাহ হয়েছিল। অর্থাৎ প্রথমে তো ডোবেরিন করেছিল, এই দেখে অনেক এবার যে মনোবিদ বলতে পারো, হ্যাঁ, বা যে বিজ্ঞানী বলতে পারো, তাদের মধ্যে কী হয়েছিল, বা রাসায়নিকবিদ বলবে, হ্যাঁ, রাসায়নিকবিদ বললে বেস্ট হবে। তো তারা কিন্তু উৎসাহ হয়েছিল, দেখি আমিও যদি কিছু করতে পারি, হ্যাঁ, সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছিল যে আমরা যদি কিছু করতে পারি, হ্যাঁ। তো সেই উৎসাহ জেগেছিল, তার জন্য এই 1866 খ্রিস্টাব্দে এই সময় জ্ঞাত মৌলগুলিকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সঞ্চিত করেন এবং তিনি সর্বনিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল হাইড্রোজেন দিয়ে ক্রমটি শুরু করেন এবং 56তম মৌল থরিয়াম দিয়ে ক্রমটি শেষ করেছিলেন। তাহলে এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, সে হাইড্রোজেন দিয়ে শুরু করেছিল এবং থরিয়ামে গিয়ে সে থেমে গেছিল। তোমাদের প্রশ্ন এটা অনেক মানে রেলের এক্সামে দিয়েছিল যে নিউল্যান্ড কোন মৌল পর্যন্তই করেছিল, তার মানে কাজটা বলতে পারো। তো সেটা হচ্ছে থরিয়াম। এবার কী করে মনে রাখবে, দেখো থেমে যাচ্ছে কোথায়, শেষ কোথায় হচ্ছে, যাকে আমরা থেমে যাওয়া বলি, তো সেটা হচ্ছে থরিয়াম। এরকমভাবে মনে রাখতে পারো। তিনি লক্ষ্য করেন যে প্রতি অষ্টক মৌলের ধর্মাবলী প্রথম মৌলের অনুরূপ হবে। অর্থাৎ আমরা যদি গুনি তাহলে প্রথম যে মৌলটা এবং সেই গোনার থেকে শুরু করে যখন সেই 8 নম্বর যে মৌলটা আমরা পাবো, সেই 1 নম্বর যে মৌলটা এবং 8 নম্বর মৌলটা, এই দুটো মৌলেরই তাদের ধর্মটা কী হবে, একই হবে। তিনি সঙ্গীতের অষ্টক স্তরের সাথে এর তুলনা করেন, সেই জন্য তিনি একে অষ্টক সূত্র দিয়েছিল। তাহলে অষ্টক সূত্র দেওয়ার মূল কারণ হচ্ছে তিনি সঙ্গীতে যে 8টা স্বর রয়েছে তার সাথে তুলনা করেছিল, তার জন্য তিনি অষ্টক সূত্র নাম দিয়েছিল। ভাবতে পারছো? তো এই নিউল্যান্ডের অষ্টক সূত্র নামও পরিচিত। তাহলে এটি কী হচ্ছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র নামও পরিচিত। নিউল্যান্ডের অষ্টকের মধ্যে লিথিয়াম সোডিয়াম এর ধর্মগুলি একই রকম হয়েছিল। কারণ দেখো লিথিয়াম থেকে তুমি শুরু করে দেবে, 8 নম্বর দেখো সোডিয়াম পেয়ে যাচ্ছ, তাই এই দুটোর ধর্মটা একই। তাই লিথিয়ামের পরবর্তী অষ্টক মৌলটা হচ্ছে সোডিয়াম। এরকমভাবে বেরিলিয়ামের পরে যে অষ্টক মৌলটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্মটাও একই। এরকমভাবে কিন্তু সেই অষ্টক যে সূত্রটা সেটা কিন্তু কার্যকরী হয়েছিল। তোমরা এবার দেখতে পাচ্ছ এখানে সারে গামা পা ধানি, তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে দেখানো হয়েছে, হ্যাঁ। দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেনের যে ধর্ম এফের সাথে সমান, এফের যে ধর্ম ক্লোরিনের সাথে সমান, ক্লোরিনের যে ধর্ম সিও বা এনের সাথে সমান, আর কো বা এনের যে ধর্ম সেটা বিআরের সাথে সমান। এরকমভাবে কিন্তু সে করেছিল, হ্যাঁ। এগুলো অবশ্যই আপনারা এই সিকোয়েন্সটা মনে রাখলে খুবই ভালো, কারণ এখান থেকে প্রশ্ন দেয়, হ্যাঁ। OS FESC NPMNS CSR TI IN ZR BL CR Y CE বা LA BEMG CA ZN SR, এইগুলো মনে রাখতে পারলে খুবই ভালো। যদি না রাখতে পারো তাহলে কিন্তু আপনাদের অসুবিধা। এবার দেখুন, তাহলে যদি এখন আপনাদেরকে প্রশ্ন করা হয় যে নিউল্যান্ড তার কোন মৌলটা থেকে মানে কোন মৌলটা সব থেকে শেষ মৌল এবং তারপর আর পরীক্ষা করেননি, সেটা হচ্ছে থরিয়াম, এটা মনে রাখবে। এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা।
তাহলে আমরা তো জেনে গেলাম অনেক কিছু। এবার দেখো, এটা দেখা গেছে যে অষ্টক সূত্রটি কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য হয়েছিল। দেখো এরকম যখন অষ্টক সাজিয়ে সাজিয়ে যাবে তখন ক্যালসিয়াম পর্যন্ত, ক্যালসিয়ামের পরে আর আমরা কিচ্ছু পাবো না, বুঝতে পারছো? কিন্তু কাজ যদি সে করেছিল, তখন কাজ যদি বলে প্রশ্নটা, সে থোরিয়াম পর্যন্তই করেছিল। এবং যখন আমরা অষ্টক মৌল করবো তখন আর এই তোমার ক্যালসিয়ামের পর আর যাবে না, বুঝতে পারছো? ক্যালসিয়ামেই অষ্টক মৌলর যে নিয়মটা সেটাই স্টপ। নিউল্যান্ড একটা ধারণা করেছিল যে প্রকৃতিতে কেবলমাত্র 56টি মৌল বর্তমান। তিনি ধারণা করেছিল কেবলমাত্র 56টি মৌল আছে, আর বেশি নয়, এবং কোনো মৌলে ভবিষ্যৎ আবিষ্কৃত হবে না তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে অনেক নতুন মৌল আবিষ্কৃত হয়েছিল। এদের ধর্মাবলী অষ্টক সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি এমনভাবে বলছে যে এই 56টি মৌল, এর আর হবেই না বেশি। তাহলে কি চলবে বন্ধুরা? অনেক রাসায়নিকবিদ কাজ করছে সেটার উপরে, তো অবশ্যই তারাও বিভিন্ন আবিষ্কার করে ফেলেছে। তাই মানে নিজেকে সে হিরো দেখাতে গিয়েছিল যে দেখো এই 56টি মৌল হবে, আর বেশি হবে না, এটা আমি বলছি একদম শিওর। তো এরকম সেই জন্য অনেক বিজ্ঞানী এটার উপর বেশি নজর দিয়েছিল। তার জন্য এই অষ্টক যে সূত্রটা তার ফুলফিল হতে পারেনি। এবার দেখো, তার সারণীতে মৌলগুলির স্থান দেওয়ার জন্য নিউল্যান্ড দুটি মৌলকে একই জায়গায় স্থান দেয়, কিন্তু কিছু অসদৃশ্য মৌলকেও একই জায়গায় স্থান দেয়। তোমরা সারণী দেখবে কোবাল্ট এবং নিকেল একই জায়গায় অবস্থিত, কিন্তু এদের ধর্মটা কিন্তু আলাদা। ফ্লুরন, ক্লোরিন এবং ব্রোমিন সাথে এই উল্লম্ব শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, আর আয়রনের ধর্মগুলো কোবাল্ট এবং নিকেলের অনুরূপ হয়। তাদেরকেও কিন্তু একই রকম করে দিয়েছে। তাই এইগুলোর দেখা থেকে বুঝতে পারছি যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা ব্যর্থ হয়ে গেছে। তাই নোবেল গ্যাসগুলো আবিষ্কারের পরে অষ্টক সূত্র অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। তাহলে নোবেল গ্যাসগুলো যখন আবিষ্কার করে দিল রাসায়নবিদ, তখন কিন্তু এই সূত্রটা আর অষ্টক সূত্র থাকলো না, সেটা ডিলিট ফরম্যাট সব কিছু উড়িয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যাব, দেখতে পাচ্ছ, বিশৃঙ্খলা এড়িয়ে মৌলসমূহের ক্রমানুসারে সারিবদ্ধকরণ, অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণী। মেন্ডেলিফ খুব ভালো কাজ করেছিল। তো দেখো, আর এই যে মেন্ডেলিফ, তার যে পুরো নাম, তাকে আমরা কী বলে ডাকি, বা তোমরা সকলে মেন্ডেলিফ জানো। তো এর পুরো নাম হচ্ছে ডিমিট্রি ইভানোভিচ মেন্ডেলিয়েভ, বুঝতে পারছ? তো তিনি কি করেছিল, তিনি কেমনভাবে সাজিয়েছিল? তো তিনি সাজিয়েছিল মৌলগুলোকে এদের পারমাণবিক গুরুত্বের মতো মূল্যের ধর্মের ভিত্তিতে এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে সাজিয়েছিল। অর্থাৎ পারমাণবিক গুরুত্বের কর্মে সাজিয়েছিল, তার সাথে সাথে ধর্মের ভিত্তিতে এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে কিন্তু সে সাজিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি এটা ডিটেলস পড়তে চাও তো পড়তে পারো, ভিডিওটাকে দাঁড় করিয়ে। তো চলো এবার দেখো, যখন মেন্ডেলিভ তার কাজ শুরু করেন তখন জ্ঞাত মৌলের সংখ্যা ছিল কোটি? 63টি। এটা আপনারা মনে রাখবে। তিনি মৌলসমূহের পারমাণবিক গুরুত্ব এবং এদের ভৌত রাসায়নিক ধর্মসমূহের মধ্যে সম্পর্ক পর্যবেক্ষণ করেছিলেন। রাসায়নিক ধর্মের মধ্যে মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে মৌলগুলির যেসব যৌগ গঠন করে তাদের উপর মনোনিবেশ করেছিল। তাহলে তিনি কি করেছিল? হাইড্রোজেন এবং অক্সিজেনের উপরেই কিন্তু কাজ করেছিল। অর্থাৎ তিনি হাইড্রোজেন এবং অক্সিজেনকে নির্বাচিত করেছিলেন কারণ এরা খুবই সক্রিয় এবং অধিকাংশ মৌলের সাথে যৌগ গঠন করে, তাই তিনি হাইড্রোজেন এবং অক্সিজেনকেই বেশি এর উপরে কাজ করেছিল। এই হচ্ছে ব্যাপার। তিনি লক্ষ্য করেছিল যে অধিকাংশ মৌলের পর্যায় সারণীর মধ্যে একটি নির্দিষ্ট স্থান দখল করে রয়েছে। এই ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে এদের সাজানো হয়েছিল। এটি এক ধরনের ভৌত রাসায়নিক ধর্মের মৌলগুলির মধ্যে পর্যায়গত পুনরাবৃত্তি ঘটতে দেখা গিয়েছিল। এর উপর ভিত্তি করে মেন্ডেলিভের একটি পর্যায় সূত্র প্রণয়ন করেছিল। সেই সূত্রটাতে কী বলছে? সূত্রটাতে বলছে মৌলগুলির ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্বের পর্যায়গত অপেক্ষক। অর্থাৎ তিনি যেভাবে সাজিয়েছিল সেই মৌলগুলাকে, ইনি কোনো ত্রয়সূত্র আবিষ্কার করেনি, ইনি আবার কোনো অষ্টক সূত্র আবিষ্কার করেনি। ইনি আবিষ্কার করেছিলেন যে
যেসব মৌলগুলো আছে তাদের পারমাণবিক গুরুত্ব সেই অনুযায়ী সাজাবো এবং তাদের ধর্ম এবং ধর্মেরটাও দেখবো এবং সেই অনুপাতেই আমরা সাজাবো। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে বর্তমান উলম্ব সারিগুলোকে শ্রেণী বলছি এবং অনুভূমিক যেগুলো সেগুলোকে আমরা পর্যায় বলি। তোমরা এই যে দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের প্রশ্ন আসবে কটা শ্রেণী এবং কটা পর্যায় রয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে। তোমরা এই উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন্ডেলিভের পর্যায় সারণী দেখানো হয়েছে। তো তোমরা বলো এখানে কয়টি শ্রেণী এবং কয়টি পর্যায় রয়েছে, এটা হচ্ছে আপনাদের কাজ। তো অবশ্যই এটা কমেন্ট করে আপনারা জানাতে পারো। এবার দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর অবদানটা কী রয়েছে। তো পর্যায় সারণীটি তৈরি করার সময় কিছু ক্ষেত্রে মেন্ডেলিভ সামান্য উচ্চতর পারমাণবিক গুরুত্ব মৌলকে সামান্য নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিয়েছিল। অর্থাৎ এমন কিছু কিছু মৌলকে তিনি আগেও স্থান দিয়ে দিয়েছিল, তাদের পারমাণবিক গুরুত্ব কম কিন্তু তা সত্ত্বেও তাকে আগে স্থান দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে তার একটা ভুল বলতে পারো। সমধর্মী মৌলগুলোকে একই শ্রেণীতে স্থান দেওয়ার জন্য পারমাণবিক গুরুত্বের ক্রমটি উল্টো করা হয়েছিল। এবার পারমাণবিক গুরুত্বকে আবার উল্টো করে দিয়েছিল তাদের ধর্মটা দেখতে গিয়ে। উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে দেখো কোবাল্ট এর পারমাণবিক গুরুত্ব রয়েছে 58.9, কিন্তু নিকেলের পারমাণবিক গুরুত্ব রয়েছে 58.7, কিন্তু এটাকে পূর্বে স্থান দিয়ে নিয়েছিল। তো এ হচ্ছে তার ভুল বলতে পারো। এছাড়া মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কয়েকটি ফাঁকা স্থান রেখেছিল। এই ফাঁকা স্থানগুলিকে ত্রুটি হিসেবে না দেখিয়ে মেন্ডেলিভ দৃঢ়তার সাথে কিছু মৌলের অস্তিত্বের ভবিষ্যবাণী করেছিলেন যেগুলো ওই সময় আবিষ্কৃত হয়নি। মেন্ডেলিভ একই শ্রেণীর উপরের মৌলের সামান্য একটি সংস্কৃত সংখ্যা একা ব্যবহার করে ফাঁকা স্থানের মৌলগুলির নামকরণ দিয়েছিল। অর্থাৎ ওই যে ফাঁকা স্থান তিনি রেখে দিয়েছিল সেগুলো একা কথাটি ব্যবহার করে রেখেছিল। যেমন একা জিনিসটা কি দেখো, স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম জার্মিনের পর আবিষ্কৃত হয়েছিল, এরা পর আবিষ্কৃত হয়েছে, তাই এদের ধর্ম যথাক্রমে একাবরণ, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের যে ধর্ম একাবরণ, গ্যালিয়ামের ধর্ম একা অ্যালুমিনিয়াম, জার্মানিয়ার ধর্ম হচ্ছে সিলিকনের অনুরূপের একা সিলিকনের অনুরূপের, এরকমভাবে তিনি নামটা দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো মেন্ডেলিভের শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা। এই দেখো এবার দেখো একটু দেখে নাও একা অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের ধর্মটা কেমন রয়েছে। এগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলে দিলাম সেগুলো ইম্পর্টেন্ট। মেন্ডেলিভের শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা, তো এইচের বদলে এন এরকম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যৌগের সমূহ এনের যৌগের সমূহ এরকমভাবে স্থানান্তর করা হয়েছে। তো অবশ্যই পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং অন্যান্য নির্দিষ্ট স্থান দেওয়া যায়নি, অর্থাৎ মেন্ডেলিভ পর্যায় সারণীতে হাইড্রোজেনের কোনো স্থান তিনি ঠিকই করতে পারেন নাই। তো এটা অনেক সময় দিয়ে প্রশ্ন যে হাইড্রোজেনের স্থান মেন্ডেলিভ কি দিতে পেরেছিল, তখন আপনারা কি বলবে, অবশ্যই দিতে পারেননি। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, যেটা পরের ক্লাসে জানবো। তো আজকে এখান পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।